ছাত্র জীবনে এম ছিল যে পুলিশ অফিসার হওয়ার। সেই পুলিশ অফিসার হওয়ার যে ইচ্ছাটা কোথা থেকে জাগলো? পুলিশ মানে অফিসার হওয়ার ইচ্ছাটা নিশ্চয়ই কোনো কারণ থাকবে এখানে। মানে সবারই একটা থাকে যে ছোটবেলা অনেক সিনেমা দেখা, আচ্ছা, ফিল্ম দেখা, আচ্ছা। ওগুলো দেখতাম আর কি, যে পুলিশের যে পাওয়ার আর কি। হ্যাঁ, মানে এই যে ভীষণ ভালো লাগতো। ভীষণ ভালো লাগতো। মানে আচ্ছা, এই যে টিভিতে দেখাটা আর সিরিয়াল লাইফে তো অনেক আহ, ডিফারেন্স আছে। আহ, 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 আস্তে আস্তে এটা বুঝতে পারলাম আহ। 100% যে আগামী কয়েক বছরের মধ্যে প্রাইভেট স্কুলের যে ক্রেজটা আছে বর্তমানে, যে প্রাইভেট স্কুলে পড়াশোনা ভালো হয়, গভর্নমেন্টে ভালো হয় না, এগুলা অনেক কমে যাবে। 100% বলবো না, মানে 100% বলছি না, আপনার কথার উপর বলছি 100% মানে, কিন্তু আপনি 4-5 বছর পর দেখতে পারবেন যে অনেকটাই মানে যে অনেক লোকে যে প্রাইভেট স্কুলে এডমিশন নেওয়ার জন্য অত ক্রেজ রাখবে না। দিয়েছিলাম, ক্লাস 10ও দিয়েছিলাম, দুটাতেই আমি মানে প্রথম তো আমি টেট দিয়েছিলাম, তো টেটের যেটা প্রিপারেশন ছিল এটা মানে টোটালি আপনার এডিআরই থেকে ডিফারেন্ট। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজকের এই পর্বে আমরা কিছু অনুপ্রেরণামূলক গল্প করব। সঙ্গে রয়েছেন গোপাল বৈষ্ণব। গোপাল বৈষ্ণব সদ্য নিয়োজিত টেট টিচার এবং বিগত দিনে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের গ্রেড 3 পোস্টে কর্মরত ছিলেন। তার আগে ছিলেন প্রাইভেট স্কুলের টিচার। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো গোপাল বৈষ্ণবের সঙ্গে, এবং এডিআরই 3.0 যেটা আপকামিং, এটার বিষয়ে আমরা কিছু আলোচনা করব, যে যারা বর্তমানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে আপকামিং এডিআরই 3.0 তে যারা অ্যাপ্লাই করবে, যারা ইউথ রয়েছে, ছাত্রছাত্রীরা হোক বা যাই হোক, যারাই যে বা যারা অ্যাপ্লাই করবে, তো এই বিষয় সম্পর্কেও আমরা কিছু কথা বলবো, যে কিভাবে পড়াশোনা বা কি স্টাডি করলে আপনাদের জন্য ভালো হতে পারে। আহ, এই ইত্যাদি বিষয়ে আমরা নানা কথা আজকে গোপাল বৈষ্ণবের সঙ্গে বলবো, এবং গোপাল বৈষ্ণবকে আমাদের এই পর্বে স্বাগত জানাই। নমস্কার। তাহলে কেমন চলছে জীবন? জীবন চলছে মানে খুবই ভালো। নতুন নতুন এই আসাম গভর্নমেন্টের আন্ডারে একজন শিক্ষক নিযুক্তি হয়ে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। আপনার জীবনের কিছু যাত্রা জানেন, যেটা হচ্ছে বর্তমানে যদিও আপনি টেট টিচার নিয়োজিত হয়েছেন, তার আগে আপনি একজন ছিলেন ড্রাইভার। ঠিক আছে, গ্রেড গ্রেড 3 আন্ডারে। ঠিক আছে, তার আগে তো প্রাইভেট স্কুলের টিচার। তো এই যাত্রাটা যদি বলেন কেমন ছিল, বা একজন টিচার থেকে ড্রাইভারের চাকরিতে নিয়োজিত হওয়া, বিষয়টা কিরকম কি ছিল? আমি সর্বপ্রথম ছিলাম একটা প্রাইভেট স্কুলে। প্রাইভেট স্কুলটা ছিল আমার এই গুমরা এলাকার আহমেদ আলী আদর্শ বিদ্যাপীঠ, সরি বিদ্যালয়া। তো ওইখানে আমি স্কুলে মানে ঢুকেছিলাম 2016 ইংরেজিতে। তারপর অনেক এক্সাম দিয়েছি, যা গভর্নমেন্ট এক্সাম আসতো, অনেক ট্রাই করেছি, দিয়েছি, কিন্তু কোনো বোধহয় ভুলবশত বা আমার কোনো কিছু আহ, পড়াশোনা কমতি থাকায় হয়নি। কিন্তু যখন আমি 2022-এ এডিআরই এসেছিল, ফার্স্ট আসাম গভর্নমেন্টের আন্ডারে শুরু হয়েছিল, তখন আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর মানে খুব মন প্রাণ দিয়ে মানে ট্রাই করেছিলাম যে আমার একটা সরকারি কিছু লাগে, কারণ প্রাইভেটে মানে জীবন কাটানোটা কতটুকু কঠিন, এটা আজকালকার সমাজের যে মানে আছেন তারা সব বুঝতে পারেন। তো 2022-এ যখন অ্যাপ্লাই হয়েছিল, তখন মানে নিজেকে এরকম বানিয়ে নিয়েছিলাম যে আমার একটা সরকারি কিছু লাগেই। আমি স্কুলের ক্লাস শেষ করে এসে মানে যেরকম করতে হয় আর কি, এজ এ স্টুডেন্ট লাইক কিছু পাওয়ার জন্য মেহনত আর কি। তো আলটিমেটলি আমার এক্সাম ক্লিয়ার হয়েছিল দুটা। একটা হলো এডিআরই গ্রেড 3 ডিগ্রি লেভেল, আর একটা ছিল এডিআরই গ্রেড 3 আন্ডারে ড্রাইভার পোস্টেরটা। তারপর এডিআরই যখন ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ এডিআরই ডিগ্রি লেভেলটা ছিল আপনার কম্পিউটার টেস্টিং, কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনার ইন্টারভিউ ছিল। তো এটাতে এটাতে রেজাল্টটা আসেনি। ইন্টারভিউতে গিয়ে
ফাইনাল কাট অফে মার্কে হয়নি, তাই আসেনি। তারপর এই যে ড্রাইভারের পোস্টে যেটা পাস করেছিলাম, এটার যে ইন্টারভিউ হয়েছিল, এটা হয়েছিল গুয়াহাটিতে। যেরকম মানে ড্রাইভারের টেস্টিং হয়, সবকিছু কোয়েশনও ছিল, ড্রাইভিংও টেস্ট ছিল। তারপর যখন রেজাল্ট হলো, রেজাল্ট হওয়ার পর এটার রেজাল্ট দেখে খুবই খুশি হয়েছিলাম যে এই যে এতদিনের মেহনত, প্রায় 1 বছর কষ্ট করেছি যে কোনো সরকারি পাওয়ার মানে চাকরি পাওয়ার জন্য, যে মানে প্রিপারেশন নেওয়াটা জরুরি ছিল, পুরোপুরি নিয়েছিলাম। আর এটার ফল মানে এই এডিআরির গ্রেড 3 আন্ডারে ড্রাইভারের পোস্টটা পাওয়ার পর মানে খুবই খুশি হয়েছিলাম। আর মনে মনে এটাও ছিল যে একজন টিচার থেকে ড্রাইভিং কি করে করব, কিন্তু মনে এটাও ছিল যে কোনো কাজই তো আর ছোটো নয় না, সবই যদি নিজের মন থেকে করতে চাও তাহলে করতে পারবে। আর যদি নিজের মনে যে না আমি তো এটা পারবো না, মানুষ আমাকে কি বলবে, কে কি জাজ করবে, এগুলো যদি চিন্তা করতাম তাহলে তো আমি মানে এই যে ড্রাইভার পোস্টে আমি মানে সিলেক্ট হয়েও জয়েন করতাম না। আর যখন রেজাল্ট আসলো, আসার পর আমি দেখলাম যে 2-3 দিন পর আর কি দিল যে আমি কোন ডিপার্টমেন্টে পেয়েছি। তো আমি যে ডিপার্টমেন্টটা পেয়েছিলাম, পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। ডিপার্টমেন্টটা ছিল আসাম গভর্নমেন্টের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, রোডস। মানে ডিপার্টমেন্টটা এতই ভালো যে মানে মানুষের ডেইলি নিডস যেগুলো আছে, আমার রাস্তাঘাট, এগুলা মানে মেনটেনের কাজ আমাদের এই ডিপার্টমেন্ট করে আর কি। তো আমি যখন ফার্স্ট অফিসে গিয়েছিলাম জয়েনিং এর জন্য, সবাই আমার সঙ্গে মানে এরকম বিহেভ করেছে যে লাইক ভাবতাম যে একজন ড্রাইভার হিসেবে মানুষ কিরকম বিহেভ করবে বা কি করে ডাকবে, এগুলো কিছু ছিল না। সবার সঙ্গে মানে মিলে মিশে সবাই নিজের ভাইয়ের মতো, নিজের ছোট ছেলের মতো, মানে এরকম সবেরই বিহেভ, সব ঠিকঠাক ছিল। লাইফটা খুব সুন্দরই কাটছিল, কিন্তু মনে মনে একটা ছিল যে আমার যে ফ্যাশন ছিল এজ এ টিচার, এটা মানে আমার কাছে তো নেই। তো এটার জন্য আমার মনে অনেক কোনো কোনো সময় আসতো আর কি, যে যদি হয়তো আরো একটু মেহনত করতাম তাহলে আরো একটু ভালো পোস্ট ডিজার্ভ করতাম। তারপর দিন চলতে ছিল প্রায় আমি আসাম পিডব্লিউডিতে ছিলাম প্রায় 2 বছর মতো ছিলাম, 2 বছর 3 মাসের মতো ছিলাম। তো যখন আমার এই আসাম টেটের কাট অফে যখন প্রথম নাম আসে, দেখে আমি মানে এত উল্লাসিত হয়েছিলাম, মানে লাইক যেরকম কোনো কিছু পাওয়ার পর মানে সামনে যেমন ভগবান এসে গেছে আর লাইক এরকম মানে আমার সিচুয়েশন হয়েছিল যে কিনা পেয়ে গেছি আমি আমার লাইফের, আমার যে ড্রিম ছিল এজ এ টিচার, এটা আমি সাকসেসফুলি পেয়েছি। মানে ছোটবেলা থেকে কি এইম ছিল যে শিক্ষক হব বলে, এই ধরনের কোনো কিছু? একদম ছোটবেলা থেকে আমার যেটা ছিল। ছাত্র জীবনে এইম কি ছিল? ছাত্র জীবনে আমার এইম ছিল মানে এজ এ পুলিশ অফিসার। পুলিশ অফিসার এটা আমার প্যাশন ছিল যে আমি হবই। কিন্তু আনফরচুনেটলি যখন আমি মানে স্টাডি করতেছিলাম, করতে করতে মানে প্যাশনটা অল্প চেঞ্জ হয়ে মানে এজ এ টিচারের মানে মধ্যে আমার মানে এইমটা এসেছিল যে আমি টিচার হব। এটাই ছিল আমার মানে ছাত্র জীবনের লাস্ট স্টেজের যে এইম, যেটা মানে আমি এজ এ 12 যখন ফাইনাল ছিলাম, তখন মাইন্ডে আমার ওটাই আসছিল যে আমি যদি কোনোদিন আমার সামর্থ্য দেয় বা আমার যতটুকু সামর্থ্য লাগিয়ে পারবো, আমি একজন শিক্ষকই বনবো। ছাত্র জীবনে এইম ছিল যে পুলিশ অফিসার হওয়ার, সেই পুলিশ অফিসার হওয়ার যে ইচ্ছাটা কোথা থেকে জাগলো? পুলিশ মানে অফিসার হওয়ার ইচ্ছাটা নিশ্চয়ই কোনো কারণ থাকবে এখানে। মানে সবারই একটা থাকে যে ছোটবেলা অনেক সিনেমা দেখা, আচ্ছা। অনেক সিনেমা দেখা, ফিল্ম দেখা, আচ্ছা। ওগুলো দেখতাম আর কি, যে পুলিশের যে পাওয়ার আর কি, হ্যাঁ, মানে এই যে ভীষণ ভালো লাগতো। ভীষণ ভালো লাগতো। মানে আচ্ছা। এই যে টিভিতে দেখাটা আর রিয়েল Real লাইফে তো life, অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, আস্তে আস্তে এটা বুঝতে পারলাম, বুঝতে পারার পর মানে হ্যাঁ, নিজের এইম যেটা ছিল হ্যাঁ, এটা অল্প অল্প করে চেঞ্জ হয়ে মানে পুলিশ থেকে টিচারের দিকে টিচারে চলে আসলাম। এসেছে। তো টিচারে আসার পরে এই যে টিচিং প্রফেশনে আসার পরে কি মনে হয়েছিল যে আমি আমার জীবনের যে এইম ছিল, এইমটা কোথাও যেন
হারিয়ে দিয়েছি বা আমার যে লক্ষ্যটা বদলে গেছে, মানে নিজেকে স্যাটিসফাইড। না, আমি যখন মানে এইচএসএ যখন পড়তাম, তখন এর আগে দিয়ে তো আমার ছিল আমি যে পুলিশ অফিসারই বনবো। আমার মানে পুলিশম্যান মানে এটা মানে ছিল আর কি। তো রিয়েল লাইফ যখন আমি দেখতে মানে বুঝতে পারছি, মানে বুঝার যখন মানে আয়ত্ত এসেছে আর কি আমার, তখন বুঝতে পারলাম যে এজ এ পুলিশ অফিসার ঠিক আছে, মানে আমি দেশের জন্য অনেক কিছু করতে পারবো, আমার এই সমাজের জন্য অনেক কিছু করতে পারবো। কিন্তু সাথে সাথে আমার যে নিজের পারিবারিক যেটা আছে মানে দায়িত্ব। দায়িত্ব, হুম, এগুলা থেকে অনেক বঞ্চিত হয়ে যাব। হুম, আমার পোস্টিং কোথায় হবে, হুম, হুম, কোথায় যেতে হবে। হুম, কারণ এজ এ যদি আমি আসাম আসাম পুলিশে যদি পেতাম, হুম, তাহলে আসামের আন্ডারে যে কোনো ডিস্ট্রিক্টে আমাকে পোস্টিং দিতে পারতো। হুম, এটাতে কোনো মানে ইয়ে ছিল না। তো এটা যখন বুঝতে পারলাম যে আমার ঠিক আছে সামাজিকের কাজ আমি করতে ভালো করতে পারবো, কিন্তু হুম, আমার যে এই পারিবারিক দিক দিয়ে যে আমার হুম, দায়িত্বটা মানে অল্প অল্প কমে যাবে, হুম, আমার মা বাবার সঙ্গে থেকে দূর হয়ে যাব, হুম, হুম। এগুলা মানে আমার মনে তখন মানে কি একটা মানে ছিল আর কি। তো এরকম করতে করতে হঠাৎ হঠাৎ মানে আমার এই এমটা পুরোই মানে শেষ হয়ে গেছে, তাই আমি এজ এ টিচার আমি খুবই স্যাটিসফাইড। আহ, যেহেতু বিগত দিনে টেট রিক্রুটমেন্টের যে প্রসেস, এই প্রসেসটা নিয়ে আপনি কি বলবেন আসাম গভর্নমেন্টের উদ্দেশ্যে? আসাম গভর্নমেন্টের উদ্দেশ্যে আমি কি বলবো, কারণ গভর্নমেন্ট যা করে মানে সমাজের জন্য ভালোর জন্যই করে। হুম, তো প্রথম যে সিস্টেমটা ছিল আর কি, আমি তো অ্যাকচুয়ালি লোয়ার প্রাইমারি টেট ক্লিয়ার। হুম, তো প্রথমে ছিল আপনার এই যে প্রসেসটা, এটা হুম, ছিল যে টেট থেকে সরি টেট, এইচএস, ডিএলএড সবগুলো মার্ক অ্যাড করে পার্সেন্টেজটা কাউন্ট হতো। তো এই কারণে মানে আমার অল্প মার্ক কম ছিল টেটে। তো এই কারণে মানে 2021 আমার টেট ক্লিয়ার হয়েছিল। আসাম টেট আমি প্রথম দিয়েছিলাম আসাম টেট। আর প্রথম আসাম টেট যখন 2021-এ দিয়েছিলাম, তখনই আমার ক্লিয়ার হয়েছিল। অ্যাকচুয়ালি টেটটা হয়েছে 2021, সরি 2020-এ। রেজাল্টটা 2020-এ এসেছিল, কিন্তু রিভাইজ হয়ে এটা 2021-এর জানুয়ারিতে বোধহয় রিভাইজ হয়েছিল রেজাল্টটা। তো আহ, এটা আমার ফার্স্ট টেট ছিল আসাম টেট, এটাই আমার ক্লিয়ার হয়েছিল। ফার্স্ট অ্যাটেম্প্ট। ফার্স্ট অ্যাটেম্পটেই আমার আসাম টেট ক্লিয়ার হয়েছিল। তো এই আসাম টেটের মানে যে প্রসিজিওরটা হুম, যেটা ছিল, এটা হুম, ছিল মানে সবকিছু সবকিছুর মার্ক এড করে যে পার্সেন্টেজ হবে, তার যদি কাট অফে আসো তাহলে তোমার নাম ফাইনাল মেরিট লিস্টে আসবে। হুম, কিন্তু আমার এই টেটের অল্প মার্ক কম থাকার কারণে হুম, 2021-এ, সরি 2021-এ যেটা না 22-এ একটা হুম, নিয়েছিল হুম, আসাম টেটের এলপিতে, হুম, এটাতে আমার কাট অফে নাম আসেনি। তারপর এই লাস্ট আমি অ্যাপ্লাই করেছিলাম আসাম টেটে আর কি 2023-এর ডিসেম্বর মাসে। তো এইটার প্রসিজিওর চলতে 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 এই ফাইনালি ফাইনালি 2025-এর নভেম্বরের 9 তারিখে, পেয়ে গেলাম। 7 তারিখে ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছিল। আর এই মেরিট লিস্টে আমার নাম দেখার পর আমি তো আর বুঝতে পারছেন সেই কতটুকু সময় খুশি। অনুভবটা কেমন ছিল, কি ছিল? সেই সময় অনুভবটা ছিল, আমি অ্যাকচুয়ালি ছিলাম ঘরে, না আমি ঘরে বসে রেজাল্টটা দেখিনি, আমি দেখেছিলাম আমার বন্ধু একটা ঘরে ঘরে বসে আর কি। তো ওখানে যখন রেজাল্টটা দেখেছিলাম ফার্স্ট, যখন আমি মানে নেট সার্চ করে আমার রেজাল্টটা পেয়েছি, দেখে মানে আমি চেয়ার থেকে মানে লাফ মেরে উঠেছি আর কি। আচ্ছা। এরকম রিয়াকশন ছিল। আর প্রথম ফোনই ছিল আমার মাকে, হুম, যে আমার তো ফাইনাল ম্যানেজমেন্টের নাম এসে গেছে মা, আচ্ছা, এরকম ছিল আর কি। আচ্ছা। মা কি বললেন? মা কি বলবে, মা তো অনেক খুশি। যে, কিন্তু এখানে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু বিগত দিনেও একজন শিক্ষক, প্রাইভেট স্কুলের শিক্ষক গোপাল বৈষ্ণব বর্তমানে কিন্তু একজন গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, ঠিক আছে? গভর্নমেন্ট স্কুলের যে শিক্ষকতা, প্রাইভেট স্কুলের শিক্ষকতা, দুটার মধ্যে তফাৎ কি মনে হচ্ছে? আমি মানে 2016-তে যখন প্রাইভেট স্কুলে ছিলাম, হুম, তখন আহ, যেরকম মানে ক্লাস ছিল হুম, আর এখন যে ক্লাস, অ্যাকচুয়ালি এখন আমার জয়েন করার হয়েছে মাত্র আজকে কতদিন হবে, 20-22 দিন হবে। হুম। তো আমি ভালো করে এক্সপিরিয়েন্স নিতে পারছি না, এই মানে 20 দিনের অভিজ্ঞতা থেকে কি বলবেন? 20 দিনের অভিজ্ঞতা থেকে বলবো যে আমি আগে ছিলাম সেকেন্ডারি লেভেল স্কুলে, হুম, আমি ক্লাস 8, 9, 10ও পড়াচ্ছিলাম। হুম, হুম, কিন্তু এখন যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াচ্ছি, হুম। মানে মনে উম, হয়টা কি? মনে মানে একটা আনন্দ আসে, ছোট ছোট বাচ্চা কচি বাচ্চাগুলা মানে কাছে এসে ও শেখাচ্ছে বা আচ্ছা। এইগুলা মানে অনেক
আনন্দ হয় আর কি, ভালোই। আহ, দুটার জায়গা থেকে দুটাই আলাদা, ঠিকই আছে। প্রাইভেটের সিচুয়েশন যেটা, এটা ঠিক আছে, আর গভর্নমেন্টের ঠিক আছে। কোনো দুটার লগে কোনো ইন্টারলিঙ্ক করতে আমি পারবো না, কারণ আমি এখনো এজ এ গভর্নমেন্ট টিচার আমার এক্সপিরিয়েন্স এখনো বেশি হয়নি। আমি ক্লাসও বেশি দিন নিতে পারিনি, মিডলে আমার একটা অনেক প্রবলেম ছিল, তো জয়েনিং করতে লেট হয়েছিল, তো কারণে বেশি দিন হয়নি আমার। আজকের দিনে দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুলের তুলনায় সরকারি স্কুলগুলোতে টেট রিক্রুটমেন্টের আন্ডারে অনেক ভালো ভালো টিচার, কোয়ালিফাইড টিচার নিযুক্তি হচ্ছে, ঠিক আছে। আহ, মনে হয় কি ভবিষ্যতে প্রাইভেট স্কুলের ছাত্র কমে যাবে, বা ছাত্র যারা রয়েছে সরকারি স্কুলের দিকে ঝুঁকি বাড়বে, ছাত্রের ঝুঁকি। এটা হান্ড্রেড এখানে কিন্তু পার্সেন্ট মানুষের কিন্তু একটা ধারণা রয়েছে যে প্রাইভেট স্কুলেই পড়াশোনা ভালো হয়, ঠিক আছে। তুলনামূলক কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে টেট রিক্রুটমেন্টের আন্ডারে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষক নিযুক্তি হচ্ছে সরকারি স্কুলে। আপনি যেটা করলে বললেন এখন, এটা 100% যে আগামী কয়েক বছরের মধ্যে প্রাইভেট স্কুলের যে ক্রেজটা আছে বর্তমানে, যে প্রাইভেট স্কুলে পড়াশোনা ভালো হয়, গভর্নমেন্টে ভালো হয় না, এগুলা অনেক কমে যাবে। 100% বলবো না, মানে 100% বলছি না, আপনার কথার উপর আমি বলছি 100% মানে, কিন্তু আহ, আপনি 4-5 বছর পর দেখতে পারবেন যে অনেকটাই মানে, যে অনেক লোকে যে প্রাইভেট স্কুলে এডমিশন নেওয়ার জন্য অত ক্রেজ রাখবে না। কারণ আজকাল গভর্নমেন্টে যেরকম মানে গভর্নমেন্ট স্কুলে মানে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, প্লাস যেরকম টিচার রিক্রুট করছে পুরো একদম ট্রান্সপারেন্সি হিসাবে, কোনো কিছু মানে আগে আগে যেরকম হতো আর কি, এরকম না, ট্রান্সপারেন্সি হিসাবে মেরিট বেসিস নিচ্ছে। তো এগুলা দেখে অবশ্যই আগামী যে জেনারেশন আসবে, জেনারেশনে এটা বুঝতে পারবে যে আমি পয়সা দিয়ে যেটা পাচ্ছি, এটা আমি বিনা পয়সা পাচ্ছি গভর্নমেন্ট স্কুল থেকে, তাহলে কেন আমি নিজের আমার পয়সা খরচ করে যেটা আমি ফ্রিতে পাচ্ছি এটা আমি পয়সা দিয়ে পাবো। আর আগে কি মানে কি ছিল, যে প্রাইভেট স্কুল মানে ছিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। তো এখন বর্তমানে গভর্নমেন্ট কি করছে, ক্লাস 1 থেকে ইংলিশ ইন্ট্রোডিউস করে দিচ্ছে। তো আমার প্রাইভেট স্কুল যাওয়ার কোনো মিনিং হচ্ছে না, আমার এই গভর্নমেন্টে যে যে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। আর কোয়ালিফাইড টিচার গুলো আপনারা জানতে পারেন যে কিভাবে এখন রিক্রুটমেন্ট হয়। আপনি এলপি কোন, আপনি ইউএমই কোন, যে কোনো যে কোনো যে কোনো স্কুলে আপনার যেরকম ট্রান্সপারেন্সি হিসেবে বা মেরিট হিসেবে রিক্রুট হচ্ছে, 100% আগামী কয়েক বছরের মধ্যে এই ক্রেজটা কমে যাবে যে প্রাইভেটে পড়া ভালো হয়। ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়েও ভালো হচ্ছে, সরকারি স্কুলগুলো বর্তমানে এগিয়ে রয়েছে। একটা আমার মনে একটা প্রশ্ন আসলো যে প্রাইভেট স্কুলে যেভাবে গার্জিয়ানরা এওয়ার সচেতন থাকেন পড়াশোনার দিক দিকে, যে আজকে ক্লাসে স্কুলের ক্লাসে কি পড়াশোনা হলো সেই ডায়েরি মেনটেন, খাতা চেক ইত্যাদি ডেইলি নিয়মিত করে থাকেন গার্জিয়ান, ঠিক আছে। সেই তুলনায় সরকারি স্কুলের যারা ছাত্র তাদের গার্জিয়ান এতটুকু অ্যাওয়ার নয়, ঠিক আছে। আহ এই যে তফাৎটা, বা সরকারি স্কুলে যারা ছাত্রের গার্জিয়ান শিক্ষকের সাথে সেইভাবে কমিউনিকেশন থাকে না, ঠিক আছে, বা কমিউনিকেট করেন না যে আমার ছেলে মেয়ে আজকে কি পড়লো, কি পড়াশোনা হলো স্কুলে, ঠিক আছে। এই বিষয়টা কেন হচ্ছে, বা তফাৎটা কেন? না, এটা এটা একটা মানে মিসকমিউনিকেশন হচ্ছে, যে গভর্নমেন্ট স্কুলের গার্জেনরা টিচারের সঙ্গে মিলিত নয়, জড়িত নয়। জড়িত নয় মানে আমি বলছি পড়াশোনার দিক দিয়ে, ঠিক আছে, যে আমার ছেলে স্কুলে কি পড়াশোনা করলো, ঠিক আছে, যদি করে না বা করলো না ক্লাসে, কোনো ক্লাস ফাঁকি দিল, বা কোনো খাতায় কোনো কিছু ক্লাসে লেখলো না, নোট করলো না, ঠিক আছে, ইত্যাদি বিষয়ে শিক্ষকের সাথে কোনো ধরনের আলোচনা করতে কমই দেখা যায়। সেই জায়গায় কিন্তু প্রাইভেট স্কুলে যারা স্টুডেন্টের গার্জিয়ান রয়েছেন দেখা যাচ্ছে যে নিয়মিত মানে শিক্ষকের সাথে যোগাযোগ যোগাযোগ রাখেন, যে আমার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে না করছে জানার জন্য, ঠিক আছে। এই যে বিষয়টা মানে তফাৎটা কেন হতে পারে, বা কিসের জন্য হচ্ছে? অ্যাকচুয়ালি এরকম না, যে যে গার্জেনটে আপনার যদি বাচ্চার দিক দিয়ে মানে খেয়াল রাখে, এতে ও সে গভর্নমেন্ট স্কুলে পড়াক, প্রাইভেট স্কুলে পড়াক, গার্জেনদের যদি মনোভাবনা এরকম থাকে যে আমার বাচ্চা স্কুল যাচ্ছে, আসবে, খাবে, ঘুমোবে, তাহলে তো আপনার প্রাইভেটও সেমই হবে। আর আপনি যেটা বললেন প্রাইভেটে মানে সবকিছু ইকুয়ালি হচ্ছে, যেমন
ডায়েরি মেনটেন হচ্ছে, ডেলি ডেলি ডেলির পড়াশোনা যেটা হচ্ছে, ডেলি হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, সেম গভর্নমেন্ট স্কুলে দেওয়া হয়। গভর্নমেন্ট স্কুলে আমরা রুল আছে কি ক্লাস 1-2 তে কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না, আমরা স্কুলে যা করাবো এটাই। আর স্কুলে করিয়ে দেওয়ার পর আমরা গার্জেনের সঙ্গে যে ফোন ফোনে আমরা কথা হচ্ছে, বা অনেক গার্জেন আমাদের এলপি স্কুলের তো জানেন আপনি যে ঘরের ঘরের পাশেই স্কুল থাকে, তো প্রায় আমাদের গার্জেনদের সঙ্গে কথাবার্তা হয়। তো আমরা এদিক দিয়ে আমি মানে বলবো না যে গভর্নমেন্ট আর প্রাইভেট একদম ইকুইভ্যালেন্ট এট প্রেজেন্ট। এট প্রেজেন্ট প্রাইভেটে ঠিক আছে অল্প হবে, কারণ আপনি জানেন যে প্রাইভেটে আপনি যদি কেজি 1-এ ভর্তি করান বা ক্লাস 1-এ ভর্তি করান, আপনার মান্থলি যে ফিসটা আছে এটা তো আর প্রাইভেট এমনি নিচ্ছে না, না আপনাকে তো কিছু একটা তো আপনাকে পুশ করবে। তো এটা হলো হ্যাঁ, দেনা নেওয়া না কি বলবো, কিন্তু আপনি যেটা বললেন ঠিক আছে, গভর্নমেন্টে কিন্তু হয় অ্যাকচুয়ালি, যার স্টুডেন্টের দিকে খেয়াল নাই তার গভর্নমেন্টেও নাই, প্রাইভেটও থাকবে না। আমরা এতক্ষণ জানলাম যে প্রাইভেট স্কুল ভার্সেস গভর্নমেন্ট স্কুলের তফাৎ, কিছু এক্সপিরিয়েন্সও জানলাম আমরা। তো যেহেতু এডিআরই 2.0 অলরেডি ক্র্যাক করা হয়ে গেছে, ঠিক আছে, আপনার দ্বারা, তো বর্তমান যারা আপকামিং ডেইজে যারা এডিআরই অ্যাসপিরেন্ট যারা আছে, ঠিক আছে, ক্যান্ডিডেট যারা ইউথ আছে, যারা ধরে নিন ছোট ছোট ভাই বোন হবে, ঠিক আছে, যারাই হোক, ঠিক আছে, তো তাদের জন্য আপনার থেকে সাজেশন কি থাকবে, বা আপনি কি বলবেন, স্টাডি কোন কোন সাবজেক্ট বা কোথায় কিভাবে পড়াশোনা করলে ইজিলি ক্র্যাক করা যেতে পারে আপনার হিসাবে, বা আপনার ক্ষেত্রে আপনি কি কি পড়েছিলেন যার দরুন আপনার এডিআরই ক্র্যাক করা সাধ্য হয়েছে? অ্যাকচুয়ালি মানে এডিআরই ক্র্যাক করাটা অত কঠিন নয়, যদি আমি আমার পুরো সামর্থ্য লাগিয়ে চেষ্টা করি। একটা কথা আছে যে যদি যদি কিছু পেতে হয় তাহলে কিছু দিতে হয়। দিতে হয়। হুম। তো আপনার প্রথমত আপনার কি করতে হবে, একটা টাইম রুটিন বানাতে হবে হুম। যে আমি কত সময় এক্স্যাক্টলি পড়াশোনা দিতে পারবো। হুম। আমার আমাদের লাইফে মানে এখন যে ইউথরা আছে, কেউ হুম। কেউ হুম। কেউ আছে স্টাডি করছে, হুম। কেউ কিন্তু প্রাইভেটে জব করছে, বা হুম। কেউ গভর্নমেন্টেও আছে, এরকম হুম। হতে পারে। তো আমাদের বিজি লাইফকে মানে সাইডে রেখে হুম। আমাদের যে এই আগামী যে এডিআরই 3.0 আসছে আর কি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে মুখ্যমন্ত্রী নিয়েছেন। ঘোষণা করে দিয়েছে। হুম। তো প্রথমত টাইম রুটিন লাগবে। তারপর আপনার যে স্টাডি প্যাটার্নটা আপনার, আসাম হিস্ট্রি আছে, আসাম জিওগ্রাফি আছে, ম্যাথমেটিক্স থাকবে, আপনার ইংলিশ লাগবে। কিন্তু আমি বিশেষ মনে করি যে আসাম হিস্ট্রি যেটা আছে বা ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে এটাতে একটু বেশি ফোকাস করা খুব জরুরি। ম্যাক্সিমাম কোয়েশ্চন প্লাস অ্যাবাভ 60 আপনার আসাম হিস্ট্রি আসাম জিওগ্রাফি থেকেই আসে। আর বাকি মানে যা বলার আর কি, আমি যেরকম করেছিলাম, আমি অ্যাকচুয়ালি আমি তো প্রাইভেট স্কুলে ছিলাম, প্রাইভেট স্কুলে থাকার ধরুন আমি এডিআরই দিয়েছিলাম, ক্লাস টেটও দিয়েছিলাম। দুটাতেই আমি মানে প্রথম তো আমি টেট দিয়েছিলাম, তো টেটের যেটা প্রিপারেশন ছিল এটা মানে টোটালি আপনার এডিআরই থেকে ডিফারেন্ট। টেটের যেটা ছিল এটা আপনার ইংলিশ আছে, কিন্তু এই টেটের ইংলিশ আর আপনার এডিআরই ইংলিশ বা টেটের যে হিস্ট্রি হিস্ট্রি অনেক ডিফারেন্ট আছে। আর অনেক সাবজেক্টও আছে যেটা টেটে টেটে যেটা আছে এটা আসাম এডিআরইতে নাই। তো আপনার এডিআরইর জন্য প্রথমত আপনার যেটা বললাম আমি, যে সাবজেক্টগুলা সিলেক্ট করে নিতে হবে, বিশেষ যেটা মানে যে আমরা ধ্যান দিতে হবে এটা হলো আপনার আসাম হিস্ট্রিতে, আসাম জিওগ্রাফি এগুলাতে। আর আমার প্যাটার্ন ছিল ওটাই যে আমি বিজি লাইফকে, তো আমার যে প্রফেশন যেটা ছিল টিচিং প্রফেশন ওটাকে আমি সাইডে রেখে মানে ওটাতে যত সময় দেওয়ার আমার দেওয়া, আর গড়ে এসে আমার মানে টাইম বাউন্ড করা যে আমি যাই হোক না কেন আজকের দিনে আমি বিকেল বেলা হোক আর সকালবেলা হোক মিলিয়ে আমি ডেইলি 4 ঘন্টা পড়াশোনা করতাম। আর বাকি প্র্যাকটিস তো অনেক ছিলই। আপনার ইউটিউব আছে আজকাল, আপনার ইউটিউব দেখে দেখে
অনেক স্টাডি করেছি। এটাই ছিল আমার মোটামুটি মানে এই আইডিয়া রিক্লিয়ার করার মানে আহ, যেটা পিছনে ছিল আর কি, বিশেষ করে ইউটিউব। আর আসাম টেটের জন্য আমার আমার লগে ছিল আমার দুজন বন্ধু, খুবই খুবই ক্লোজ বন্ধু। ওদের সঙ্গে আমরা আমরা তিনজন মিলে মানে গ্রুপ স্টাডি করেছিলাম। গ্রুপ স্টাডিটা খুবই মানে একটা কি বলে আপনার হেল্পফুল যে কোনো কিছু স্টাডিতে আর কি। তো গ্রুপ স্টাডি যখন করেছিলাম আমার মানে টেটটা লেগেছিল মানে একদম ইজি আর কিচ্ছু না, টেটের এক্সাম আর কিচ্ছুই না এরকম ছিল আর কি। তো আমি বলবো যদি আহ, উম, আপনারা বা আমার যে এই আগামী এডিআরই দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, যদি আপনার বন্ধুও থাকে যে এরকম এডিআরই দেওয়ার, তাহলে গ্রুপ স্টাডি করাটা খুবই ভালো। গ্রুপ স্টাডি করতে পারলে মানে আপনার সাকসেস পেতে আরো অনেক দুপা আগিয়ে মানে আগিয়ে আসতে পারবে আর কি। এটাই বলবো আমি আর কি। আমরা জানতে পারলাম যে এডিআরই এক্সামের জন্য কি ধরনের পড়াশোনা করলে ভালো হবে, বা গোপাল বৈষ্ণব নিজের জীবনে কিভাবে পড়াশোনা করেছিলেন অতীতে এডিআরই এক্সাম যখন ক্র্যাক করে এডিআরই গ্রেড 3-তে চাকরি পেয়েছিলেন পিডাব্লিউডি ডিপার্টমেন্টে। Entertainment। আমরা শেষমেশ আর বেশি সময় নেব না, আপনাদের লাস্ট একটা প্রশ্ন আপনার জন্য প্রশ্ন জানতে চাই, ঠিক আছে? সবকিছুর পিছনে মানুষের কৃতিত্ব অবদান থাকে, ঠিক আছে? তো আপনার এই যে পিডাব্লিউডিতে চাকরি পাওয়া, তারপর বর্তমানে হচ্ছে টেট টিচার, ঠিক আছে? তো এখানে অবদান যদি দেন, কার অবদান বলবেন? প্রত্যেকেরই কিন্তু কিছু সাফল্যের পিছনে অবদান থাকে অনেকেরই। আমার সাফল্যের মানে কি বলবো, আমার মানে ফ্যামিলি যে ছিল আর কি, মানে হুম, ফ্যামিলি যে আছে আর কি, হুম, সরি, ওদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। হুম। আমার মা বাবা, আমার ওয়াইফ, আমার মানে ফ্যামিলিতে যারা যারা আছে আরো, সবার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি যে কোনো কিছু করতে। মানে আমি এটা আমি এরকম চলতে চাই বা এরকম করতে চাই, সবই আর কি আমার সাপোর্ট করেছে আমাকে। লাইক আমি এই যে ড্রাইভারের পোস্টে যে আমি যেটা আসাম আসাম এডিআরই দিয়ে পেয়েছিলাম গ্রেড 3 আন্ডারে ড্রাইভার পোস্টটা, এটাতে আমি যখন জয়েন করতে চেয়েছিলাম তখনও করতে কোনো বাধা আসেনি যে না কি করে করবে, কোনোদিন এরকম হয়নি বা আছে না। ড্রাইভার পোস্টটা একটা আপনার অনেকই রেসপন্সিবল পোস্ট একটা। আপনি আপনার যে থাকবে আপনার কখনো তার কি মনে হয়েছিল যে আমি একজন গ্রাজুয়েট ছেলে, ঠিক আছে, আমি আন্ডার গ্রেড 3-তে আমি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের গাড়ির ড্রাইভার, ঠিক আছে? মনে প্রথম 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 যখন আমি যখন জয়েন করেছিলাম তখন মনে অনেক আসতো যে আমি মানে বাবা মা পড়িয়েছে অতটুক বা নিজেও করেছি, কিন্তু আলটিমেটলি গাড়ি চালাতে হবে, এটা প্রথম প্রথম আসতো। কিন্তু যখন আমি জয়েন করার পিছনে আমি পরে দেখতে পেলাম যে মানে এ একটা ডিপার্টমেন্টে আমি যখন জয়েন করেছি, আমি ড্রাইভার জয়েন করেছি না আমি জুনিয়র স্টুডেন্ট জয়েন করেছি বা কি মানে আমি কিছু বুঝতে পারিনি। সবার সবার কাছে মানে ইকুয়াল রেসপেক্টফুল, যার যেটা যেখানে এখানে সেখানে সেম রেসপেক্ট ছিল। আহ, তো এটা দেখতে দেখতে আমার মানে মাইন্ড থেকে এটা চলেই গেছিল যে আমি কি পোস্টে ছিলাম। আমি তখন মানে মনে ভাবতাম যে আমি আসাম পিডব্লিউডিতে আছি, আর আমি আহ, যতটুকু পারি আর কি, আর যে আসাম গভর্নমেন্টের যে কাজ আমাকে দিয়েছে মানে বা যেটা আমি পাস করে পেয়েছি এই যে পোস্ট, এটাকে আমি আমার সাধ্য মতে করে যেতে যাবো, এটাই ছিল আমার মানে। আর এটা তো আপনি জানেনই যে কোনো কাজে ছোট নয়, কোনো কোনো মানুষ প্রথমেই বড় হয় না, প্রথম ছোট থেকেই বড় হয়। তো এটা ভেবে আমি মানে আমার লাইফটাকে এরকম সেট করে নিয়েছিলাম যে আমার চলতে হবে লাইফে, চলতে হলে অনেক কিছু লাইফে আসবে, আপ ডাউন আসবে। ভাবলাম যে এটা আমার হয়তো হয়তো আমার বেগিয়ার লেগেছে, আমি হয়তো আরো কিছু ভালো কিছু আসবে। আলটিমেটলি প্রায় 2 বছর 3 মাস পরে আমার তো আমার যেটা মানে চাহিদা মতো জব ছিল, চাহিদা মতো যেটা আমার মানে আমার দরকার ছিল, এটা আমি পেয়ে গেছি। এটা আমি খুবই খুশি। তো ঠিক আছে, আপনাকে আবার ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমরা জানতে পারলাম গোপাল বৈষ্ণব যিনি আজকে আমাদের অতিথি, শুরুতেই বলেছিলাম যে একজন প্রাইভেট স্কুলের টিচার থেকে একজন আসাম গভর্নমেন্টের পিডাব্লিউডি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের একজন কর্মচারী, আসাম, তারপর হচ্ছে একজন টেট টিচার বর্তমানে। তো এই যে এখানে একটা জার্নি সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম, এবং এডিআরই সম্পর্কেও কিছু বললেন গোপাল বৈষ্ণব। আমরা যারা দর্শক রয়েছেন আপনাদেরকে জানাই
ধন্যবাদ এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অশেষ ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে নমস্কার। অশেষ ধন্যবাদ বাতায়ন ডিজিটাল পক্ষ থেকে আমাকে এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।